আমরা এখন দেখব বিবিএস তৃতীয় বর্ষ কস্ট অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র ম্যাটেরিয়ালস অধ্যায় থেকে আলোচনা করব। গতদিন আমরা যে অঙ্ক দেখেছি সেই অঙ্কগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে প্রথম দিন যে অঙ্ক দেখেছি সেই অঙ্ক আসার সম্ভাবনা 99% উপরে। তো অবশ্যই সেই ক্লাসটা তোমরা দেখবে। প্রথম দিন যে অঙ্কটা হয়েছিল সেই অঙ্কটা অবশ্যই তোমরা দেখবে। আজকে দেখবো আমরা এই যে এখানে যে অঙ্কটা আছে না, যে যে অঙ্কটা আমরা চলে করছে, যে এখানে এই তালিকা আকারে আমরা যেটা ইও কিউ নির্ণয় করছি। ইও কিউ তো আগে সূত্রের মাধ্যমে নির্ণয় করেছি না, এখন সেটা সূত্রের মাধ্যমে এরকম তালিকার মাধ্যমে করা যায়। তো তালিকার মাধ্যমে কিভাবে করা যায় এটা আমরা দেখবো আর কি। ইও কিউ এর সূত্র কি স্যার দুইভাবে লেখে নাকি স্যার? দেখলাম ওই যে ব্যতিক্রমের মধ্যে অন্যভাবে লেখছে ইও কিউ এর সূত্রটা। এটা জি স্যার। হ্যাঁ, আর এটা সূত্র না, এটা তালিকা আকারে বলতে টেবিলের মাধ্যমে করা। এখানে কোনো সূত্রের প্রয়োগ হয়নি, টেবিলের মাধ্যমে করা। তো এখানে আমাদের টেবিলের মাধ্যমে যে অঙ্কগুলো আমাদের এই যে ইওকে নির্ণয় করি, সে তার জন্য আমাদের যে বিষয়গুলো ধরতে হবে। দেখো, অ্যানুয়াল ইউজেস কলামে সবগুলি ঘরে 3000 ইউনিট বসাইতে হবে। অর্ডার সাইজ কাল্পনিকভাবে নিতে হবে। এই বিষয়টা তোমাকে দেখবে। এই যে অর্ডার সাইজ আমরা নিয়েছি, আমরা হাতে কলমে করব। এই যে নাম্বার অফ অর্ডার বা অর্ডার সাইজ যেটা আছে সেটা আমরা কাল্পনিকভাবে নিব। মানে কাল্পনিকভাবে নিব বলতে আমরা অর্ডার সাইজ এমনভাবে ধরবো যাতে এই যে এটাকে আমাদের মোট যে বার্ষিক ব্যবহার হয়, অ্যানুয়াল ইউজেস হয়, একে এমন দ্বারা ভাগ করো যাতে ভাগফল পূর্ণ সংখ্যা হয়। এই যেটা ভাগফল, এটা যাতে ভাগফল কি হয়, ভাগফল পূর্ণ সংখ্যা হয়। মানে 3.5 যেন না হয়, 3.75 যেন না হয়। এটা আমরা কাল্পনিক ভাবে ধরবো, অঙ্ক আমরা হাতে কলমে করবো। আচ্ছা, এই অঙ্ক দেখো, আমরা এটা হচ্ছে আমাদের আচ্ছা, আমরা ওই বড় অঙ্কতে যাব, পার্ট সির অঙ্কতে যাব। এখানে একটু খেয়াল করো, দেখো এটা দেখলে সহজে তোমরা এটা পরেরগুলোতে আর এরকম নোট লেখা নাই। তো এখানে বলা আছে দ্য ডেইলি ইউজেস অফ ম্যাটেরিয়াল পি আমরা ব্যবহার করি 10 ইউনিট, মানে একদিন ব্যবহার করি 10 ইউনিট করে। ওয়ার্কিং ডে 300 ইন এ ইয়ার। ওয়ার্কিং ডে হচ্ছে কি 300 দিন কাজ চলে আমাদের। এটা হচ্ছে আমাদের কারখানা। এই কারখানাতে আমাদের একদিনে লাগে 10টি করে ইউনিট। একদিনে লাগে কয়টি? 10টি করে ইউনিট লাগে। তাহলে এক বছর আমাদের মানে 300 দিন, এক বছর সমান 300 দিন। তাহলে এক বছর কতটি লাগবে? তাহলে 10 গুণন 300 সমান কত? 3000 ইউনিট, তাই না? এটা কত অধ্যায়ের অঙ্ক কস্ট অ্যাকাউন্টিং এর? এটা হচ্ছে বাবা 3 নম্বর অধ্যায়, ম্যাটেরিয়ালস। আচ্ছা, তো খেয়াল করো, আমাদের এখানে বলা আছে ডেইলি ইউজেস, মানে কি প্রতিদিন আমরা ইউজ করি কত? 10 ইউনিট করে। প্রতিদিন ইউজ করি 10 ইউনিট করে। ওয়ার্কিং ডে 300 ইউনিট। হ্যাঁ, 300 ইউনিট, 300 ডে, এক বছরের কাজ করি। একটু দেখো বাবা, এই তোমার লাইনে আসো, তার কথা বলবে, কথা বলবে। যদি ব্যস্ত না থাকে তাহলে কথা বলবে, ছাপা কথা বলবে ব্যস্ত না থাকলে, কারণ এটা জরুরি অঙ্ক। কারণ এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় দিবে, পার্ট বি হোক সি হোক, এই ধরনের অঙ্কই তোমরা প্র্যাকটিস করবে। এখানে দেখো ডেইলি ইউজেস মানে কি প্রতিদিন, তাই না? ব্যবহার করে পি নামক ম্যাটেরিয়ালের নাম হচ্ছে পি, কত? 10 ইউনিট করে লাগে। আচ্ছা, আমাদের কারখানায় একদিনে পি ম্যাটেরিয়াল লাগে সমান কটি? 10টি লাগে একদিন কাজ করলে। তাহলে ওই কারখানাটা 1 ইয়ারে আমাদের কারখানা খোলা থাকে হচ্ছে 300 দিন। তাহলে 300 দিন যদি কারখানা খোলা থাকে, তাহলে পি ম্যাটেরিয়াল কতটি ব্যবহার হবে? 300 গুণন 10, তার মানে 3000, তাই না? 3000টি ব্যবহার হবে না? আচ্ছা, তারপরে বলা আছে স্টোরিং কস্ট
কত 10%। স্টোর যে ভাড়া বা স্টোর যে গুদামের যে ভাড়াটা, সে ভাড়াটা হচ্ছে আমাদের কাছে কত 10%। আচ্ছা, তারপর আছে ইউনিট কস্ট ম্যাটেরিয়াল, এক ইউনিটের দাম হচ্ছে কত 5 টাকা। কস্ট অফ অর্ডারিং 30 পার অর্ডার। কস্ট অফ অর্ডার কত 30 পার অর্ডার, অর্থাৎ আমাদের এখানে বলা আছে যে একবার অর্ডার করলে আমরা তাদেরকে যদি বলি যে মাল পাঠাও, এই মাল পাঠাইতে বললে 30 টাকা করে ব্যয় হয় প্রতি অর্ডারে। ফাইন্ড আউট দ্য ইওকিউ, ফাইন্ড আউট দ্য ইওকিউ, তাহলে এটা আমাদের করতে বলছে ইকুয়েশন মেথডে। দুইটা মেথড, একটা হচ্ছে ইকুয়েশন মেথড আর হচ্ছে টেবুলার মেথড। তাহলে দুইটা মেথড আমাদের করতে বলছে। ইকুয়েশন মেথড বলছে আমরা যেটা বুঝবো, এই যে তোমাদের কই গেল ওই যে সমীকরণটা, এই যে এই সূত্রের মাধ্যমে যেটা আছে না, এই সূত্রের মাধ্যমে করব, ইউকে এটা নির্ণয় করব। আর আমাদের নির্ণয় করতে হবে টেবুলার, ফাইন্ড আউট দ্য টেবুলেশন মেথড। টেবুলেশন মেথড বলতে এই যে টেবিলের মাধ্যমে যেটা করছি না ছক দাগে, এটা। তাহলে দুইভাবে আমরা অঙ্কটা এটা করতে পারি। তো গতদিন আমরা এই সূত্রের মাধ্যমে এটা দেখেছি, আজকে এটা শুধু এটা একটু আলোচনা করে থাকি, তারপরে আমরা এটার ফুল ফেজ একটা অঙ্ক যাব। এটা হচ্ছে পার্ট বির জন্য অঙ্ক। এটা আমরা যদি বুঝি তাহলে ওখানে আমাদের বুঝতে সহজ হবে। ক্যালকুলেশন অফ ইওকিউ আন্ডার টেবুলার মেথড, মানে ছকের মাধ্যমে আমরা করছি এটা। এখানে যে যতগুলো ঘর আছে ঠিক এতগুলো ঘরই আমাদের এখানে করতে হবে। এখানে কিছু জিনিস তোমাকে কাল্পনিকভাবে ধরতে হবে। হ্যাঁ, টেবুলার আমাদের ইকুয়েশন মেথড যেমন সূত্রের মাধ্যমে করছি আমরা, এবং সূত্রের মাধ্যমে আমাদের মিলে যাচ্ছে, আর টেবুলার মেথড আমাদের কাল্পনিকভাবে ধরতে হবে। কিরকম ভাবে? আমাদের বছরে এক বছর ইউজ হয় কত 3000 ইউনিট। তাহলে 3000 ইউনিট আমরা ক্রয় করে নিয়ে আসতে, 3000 ম্যাটেরিয়াল আমাদের কারখানায় নিয়ে আসতে কতবার অর্ডার করব আমরা, যে অর্ডারে আমাদের সর্বনিম্ন কস্ট হবে, সর্বনিম্ন ব্যয় হবে। তাহলে খেয়াল করে আমার এখানে অনেক কিছু লাগবে, যে পেন্সিল লাগবে, লাগবে এগুলো ছাড়া ম্যাথ। আচ্ছা, তাহলে দেখো আমাদের অ্যানুয়াল একটা একটা কলম দেখো, অ্যানুয়াল ইউজেস প্রথমে লিখতে হবে। 1 নম্বর কলমে অ্যানুয়াল ইউজেস কত 3000 ইউনিট ব্যবহার করি। তাহলে প্রত্যেকটাতে 3000 3000 3000 3000 3000 3000 এভাবে আমরা লিখবো। এখন কথা হচ্ছে যে স্যার এই যে 1 2 3 4 5 এতগুলো যে আমাদের রো হবে, এটা কেমনে কি সাজাবো? এটা তোমার মানে কাল্পনিকভাবে সাজাইতে হবে। তোমার হচ্ছে কমসে কম হচ্ছে তোমার 6টা বা 7টা এরকম ঘর করতে হবে আমাদের। হ্যাঁ, এরকম ভাবে এইদিকে যে কলাম আছে না, এই যে 6টা 7টা বা 8টা ঘর করতে হবে। এটা আন্দাজের উপর, এটার কোনো বৈজ্ঞানিক মেথড নেই। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে অ্যানুয়াল ইউজেস লিখবো 3000 3000 3000 3000 3000 3000, 6টা ঘর দেখা হয়েছে, তাই না? 1 3 তারপরে 3 2 5 আর 6, 6টা ঘর দেখা হয়েছে। এরকম 6টা 7টা ঘর আমাদের দাগাতে হয়। তো এখানে আমরা এটা কাল্পনিকভাবে আমরা দেখাবো 6টা থেকে 7টা দেখার পর আমরা অ্যানুয়াল ইউজেস লিখবো। আমাদের এক বছরে কত ব্যবহার হয় 3000 ইউনিট। তারপরে লিখবো অর্ডার সাইজ, অর্ডার সাইজ অথবা নাম্বার অফ অর্ডার, যে কোনো একটা আগে লিখতে হয়। এখানে আমি অর্ডার সাইজ লিখছি। এখন অর্ডার সাইজ বলতে কি বোঝায়? এক অর্ডারে কতটি মাল আমরা অর্ডার করব, মানে এখানে আমরা অর্ডার সাইজ 3000, অর্ডার সাইজ হচ্ছে 3000, মানে 3000 পিস যদি আমরা অর্ডার করি, তাহলে আমাদের অর্ডার কয়বার অর্ডার করতে হচ্ছে? একবার অর্ডার করতে হচ্ছে না? মানে আমাদের বছরে এক বছরে 3000 পিসেস যদি মাল লাগে, এই অর্ডার সাইজটা আমরা এমনভাবে নিব যাতে এই অর্ডার সাইজ দিয়ে অর্ডার অ্যানুয়াল ইউজেসকে ভাগ করব। এটা দ্বারা এটাকে ভাগ করব, ভাগফল যেন আমাদের পয়েন্টে না আসে, মানে 3.5 বা 2.75 বা 1.5 এইরকম যেন না আসে, আমাদের যেন পূর্ণাঙ্গ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়। তাহলে এই জন্য আমরা এখানে 3000কে ভাগ করব। সাধারণত আমরা ভাগ করি কি হবে, নিয়মটা টেকনিকটা হলো, এখানে যত হাজার ইউনিট থাকবে তত হাজার দিয়ে শুরু করব, তত হাজার তার অর্ধেক, তত হাজার তার অর্ধেক, তারপরে আমরা 500 বা 700 বা যেটা একটা রাউন্ড ফিগারে নিব। এটা কাল্পনিক, কিন্তু এটা কাল্পনিক। এখানে দেখো বলা আছে যে অর্ডার সাইজ কাল্পনিক ভাবে এমন সংখ্যা ধরতে হবে যা দিয়ে অ্যানুয়াল ইউজেসকে ভাগ করলে ভাগফল শূন্য হয়। এটা কাল্পনিকভাবে নিতে হবে।
আর এটি আরো বিভিন্ন ফরম্যাটে করা যায়, যেখানে কলাম সংখ্যা আরো কম বেশি হতে পারে। বুঝতে পারছো এটা তৈরির বিষয়টা? বুঝতে পারছো যে এখানে যেটা আছে জি স্যার। আরেক বইয়ে আরেক রকম ভাবে থাকতে পারে, তবে রেজাল্ট এই প্রায় কাছাকাছি সবগুলোতে হবে। আচ্ছা, তো এটা যেহেতু বৈজ্ঞানিক মেথড নয়, এটা আমাদের কাল্পনিক ভাবে ধরতে হবে। তাহলে অর্ডার সংখ্যা আমরা এখানে নিব 3000, 1500, এখানে ধরছি 1000, তারপর আছে 750, তারপরে 600, 500, এভাবে ধরছি আমরা, যাতে আমাদের এখানে নাম্বার অফ অর্ডার সাইজটা কি, এই 1 কে 2 দ্বারা ভাগ করব, করলে আমরা নাম্বার অফ অর্ডার পাবো। এটাকে এটা দ্বারা ভাগ করলে 1, এই যেখানে লেখা আছে 1 কে ভাগ করছি 2 দ্বারা, তাহলে 3000 কে 3000 ভাগ করলে 1, 3000 কে 1500 দ্বারা ভাগ করলে 2, এইরকম ভাবে আমরা 3, 4, 5, 6 পাইছি আমরা এক সিরিয়ালি। আচ্ছা, তাহলে এখানে এই এতদূর পর্যন্ত আমাদের এটা কাল্পনিক ভাবে ধরার পর এই সংখ্যাটা ভাগ করে নিব আমরা। পার অর্ডার কস্ট, এখানে বলা আছে পার অর্ডার কস্ট গিভেন টাকা 30, এখানে আমাদের 30 টাকা করে আমাদের পার অর্ডার কস্টটা দেওয়া আছে। তাহলে 30 টাকা করে পার অর্ডার কস্ট দেওয়া আছে এখানে কোথায়, এই যে 30 টাকা, অর্ডারিং টাকা 30 পার অর্ডার। হ্যাঁ 30 টাকা পার অর্ডার কস্ট অঙ্কে দেওয়াই থাকবে। তাহলে 30 টাকা পার অর্ডার কস্ট যদি আমাদের অঙ্কে দেওয়া থাকে, তাহলে এই কলাম লিখলেও হবে, না লিখলেও হবে, ঠিক আছে? এই কলামটা আমরা লিখছি না সবগুলো 30 টাকা, এটা যদি তুমি লেখো হবে, না লিখলেও হবে। না দিলে চলবে? এখন এটা যদি তুমি না দাও কোনো সমস্যা নাই, একবার ডাইরেক্ট টোটাল কস্ট সমান সমান কি লিখবো আমরা এখানে, তখন লিখবো আমাদের ডাইরেক্ট টোটাল কস্টে এই যে 3 গুণন কত টাকা 30, মানে এক অর্ডারে কত হয় 30, এটা যদি না দেই, ঠিক আছে? আর এটা যদি দেই কোনো সমস্যা নেই, দিব 30 টাকা করে সব জায়গায়, সবার সাথে গুণ হবে। আমাদের এক অর্ডারে খরচ হয় 30, তাহলে এক অর্ডারই করছি, কত খরচ হবে 30 টাকায়। তাহলে অর্ডার করছি 2টা, পরে 2টা অর্ডারের খরচ কত হবে 60 টাকা, গুণ করব। 3টা অর্ডারের খরচ কত হবে 90 টাকা, 4টা অর্ডারের খরচ কত হবে 120 টাকা, 5টা অর্ডারে এত টাকা। এখানে অর্ডার কস্টের স্যার পার অর্ডার কস্ট দিয়ে গুণ করে দিলেই তো এখানে হয়ে যাবে, এই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, পার অর্ডার কস্ট দ্বারা গুণ করে দিলেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে টোটাল অর্ডার কস্ট, একটা অর্ডার করতে আমাদের কত টাকা ব্যয় হয়েছে সেই অর্ডার কস্ট আমরা নির্ণয় করলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে ক্যারিং কস্ট, আমাদের ক্যারিং কস্টটা এখানে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো ক্যারিং কস্টটা এখানে বলা আছে, দেখো এখানে প্রতিটা অঙ্কে এরকম অর্ডার কস্ট আমরা টোটাল অর্ডার কস্ট বের করব। এভারেজ ইনভেন্টরি এখানে বের করতে হবে। দেখো এখানে প্রত্যেকটা স্টেপের পর স্টেপ তোমাকে করতে হবে। 6 নম্বর স্টেপ বলছে, 2 নম্বর স্টেপ যেটা আছে এই যে 2 নম্বর স্টেপকে আমরা কি করেছি, ফর এভারেজ ইনভেন্টরি। এভারেজ বলতে আমরা 2 দ্বারা ভাগ করব। এভারেজ বলতে কি বোঝায়, যা থাকবে, যা অর্ডার সাইজ থাকবে এই অর্ডার সাইজকে 2 দ্বারা ভাগ করব, মানে গড় করব, গড় 2 দ্বারা ভাগ করলে আমরা এভারেজ পাবো বা গড় পাবো, গড় ইনভেন্টরি। তাহলে আমাদের এক অর্ডারে লাগে 3000, এখানে যেটা আছে অর্ডার সাইজে একবার অর্ডার করলে 3000 ইউনিট লাগে, তাহলে গড় কত হবে 1500, মানে 2 দ্বারা ভাগ 1500। তারপরে আবার আছে কত, এটা 1500, এটা গড় করলে কত 750, এটা গড় করলে কত, এভাবে আমরা ভাগ করছি, করে গড় করে নিচ্ছি। দুই দিয়ে ভাগ করব। হ্যাঁ? 1900 কত স্যার? 2 দুই দিয়ে ভাগ করব সবগুলো কি? হ্যাঁ, সবগুলোকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এভারেজ গড় মানে আমরা এর আগে গড় যখন ইনভেন্টরি দেখেছি কি হচ্ছে, ওপেনিং ক্লোজিং আমরা যোগ করে কি করছি 2 দ্বারা ভাগ করছি, এইরকম হ্যাঁ 2 দ্বারা ভাগ করলে গড় আসবে আমাদের। এভারেজটা বের করে নেব, এই অর্ডার সাইজ যেটা থাকবে সেই অর্ডার সাইজকে 2 দ্বারা ভাগ করে নেব, নিয়ে আমাদের যে গড় বাড়াবে, তারপরে আসবে ক্যারিং কস্ট। এই ক্যারিং কস্ট হচ্ছে গড় ভাবে আমাদের ইয়ে করতে হবে। ক্যারিং কস্ট এখানে কি বলা আছে, ওই ক্যারিং কস্ট আমাদের স্টোরিং কস্ট হচ্ছে 10%, এটা স্টোরিং কস্ট হচ্ছে 10%, আর ম্যাটেরিয়ালস হচ্ছে 5 টাকা। তাহলে ম্যাটেরিয়ালস হচ্ছে 5 টাকা, আর হচ্ছে স্টোরিং কস্ট হচ্ছে আমাদের কত 10। তাহলে যত রকম এই খরচগুলো আছে সবগুলাই হচ্ছে সিসি হিসাবে পরিচিত হয়, মানে ক্যারিং কস্ট। অন্যান্য যে খরচগুলো আছে ম্যাটেরিয়ালসের খরচ বাদে সিসি হিসাবে গণ্য হয়। সিসি বলতে ক্যারিং কস্ট, সে গতকাল যে অঙ্কটা আমরা দেখলাম সিসির মধ্যে অনেকগুলো আছে, তাই না, সবগুলো মিলে হয়ে গেছে কি সিসি। তাহলে এখানে আমাদের
এভারেজ লাগে, খেয়াল করো যে 1500 ইউনিট আমাদের লাগে এভারেজ। তাহলে এভারেজ 1500 ইউনিট যদি লাগে, তাহলে এবারে আমাদের একটা ইউনিটের দাম হচ্ছে কত, এত। তাহলে আমাদের মোট মূল্য লাগবে কত, আমাদের মোট মূল্য লাগবে, এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে এই অ্যামাউন্টটা পাবো, এই অ্যামাউন্টটা পাবো। মানে আমাদের অর্ডার সাইজ অনুযায়ী কতটি অর্ডার করছি, সে অর্ডারকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে আমরা এটা পাবো। এখানে যেটা বলে দিয়ে আছে 7 সমান, অর্থাৎ 5 টাকা ম্যাটেরিয়ালসের দাম। তাহলে এত টাকা ম্যাটেরিয়ালসের দাম। এখানে আমরা দেখো তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই। কেউ একজন বলো, এটা আমরা কি করি, এটা কি বলো তো, এই 3000 কি? 3000 ইউনিট। এক বছরে ব্যবহার হয় 3000 ইউনিট, তাই না? এক বছর 3000 ইউনিট। আচ্ছা, তাহলে আর এই অর্ডার সাইজটা আমরা কাল্পনিক ভাবে ধরেছি। এখানে প্রথম যে অর্ডার সাইজ থাকবে সেটাই এখানে লিখবো, তারপরে অর্ধেক করবো, তারপরে আমরা আমাদের সুবিধা মতো ধরবো। ঠিক আছে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তো এখন এই 3000 ইউনিট এখানে লিখলাম, এই মানে অর্ডার সাইজ 3000, মানে এক অর্ডারে আমরা দিব কত, 3000 ইউনিট। অর্ডার সাইজ এখানে ইউনিট, মানে এক অর্ডারে 3000 ইউনিট আমরা দিব। তাহলে কয়বার অর্ডার করতে হবে, নাম্বার অফ অর্ডার কত হবে, একটাই হবে না? তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করছি। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের এই অর্ডার সাইজে কতটি ইউনিট আছে, এক অর্ডারে 3000 ইউনিট, তাই না? এই 3000 ইউনিটের যখন আমরা এভারেজ করব, গড় করব কত হবে, 1500 ইউনিট। জি স্যার। গড় করলে হয় কত, 1500 ইউনিট। এটা তো ইউনিট, টাকা না কিন্তু, ইউনিট। জি স্যার। তাহলে 1500 ইউনিট আমাদের গড় ইনভেন্টরি। তাহলে এক ইউনিটের দাম হচ্ছে 5 টাকা করে, এক ইউনিটের দাম হচ্ছে 5 টাকা করে। তাহলে 1500 ইউনিটের দাম কত, 7500 ইউনিট। গুণ করে দিব স্যার, এবার হ্যাঁ? ইনভেন্টরির 5 দিয়ে গুণ করে দিলেই। হ্যাঁ, গুণ করে দেবো 7500 ইউনিট। এখন বলছে এখানে কস্ট অফ অর্ডারিং টাকা 30 পার অর্ডার। কস্ট অর্ডারিং 30 পার অর্ডার, ওটা তো করলাম। এই যে এখানে স্টোরিং কস্ট 10%, মানে আমাদের এই যে এভারেজ অর্ডারের যে মূল্য বাড়ালো, এরই হচ্ছে 10% এখন নির্ণয় করবে এখানে। এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সবগুলাই এরকম আমরা দ্বারা গুণ করে, 5 ম্যাটেরিয়ালসের পরিমাণ দ্বারা গুণ করলে, অর্থাৎ 5 দ্বারা যদি সবাই গুণ করি, 5 দ্বারা সবাই যদি গুণ করি, তাহলে এই টাকাটা পাবো। এরই হচ্ছে কত, 10% করলে যেটা বাড়বে সেটা ক্যারিং কস্ট। সেটা হচ্ছে কি, ক্যারিং কস্ট। এখন এই ক্যারিং কস্ট, দুইটা কস্ট, এই ক্যারিং কস্ট আর এই হচ্ছে অর্ডার কস্ট, এই দুইটা কস্ট আমরা যোগ করব, দুইটা ব্যয় আমরা যোগ করব। দুইটা ব্যয় যোগ করলে কত হচ্ছে, 780, এত 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 এইভাবে আসতেছে। এখন আমরা দেখব যে সবচেয়ে কম টোটাল কস্টের সবচেয়ে আমাদের কম কত। আমরা দেখতে পাচ্ছি যে 600 ইউনিটে 600 অর্ডারে আমাদের হচ্ছে 300 টাকা হচ্ছে ল, তাই না? তাহলে এই লটাই হচ্ছে আমাদের কাছে, এখানে বলা আছে ফ্রম দ্য অ্যাবভ টেবিল উই ক্যান সি দ্য স্মলেস্ট টোটাল কস্ট ইজ টাকা 300। সবচেয়ে ছোট পরিমাণ টোটাল টাকা হচ্ছে কত, 300, অ্যান্ড টাকা 300 দ্য অর্ডার সাইজ ইজ কত, 600 ইউনিট। এবং 300 টাকার যে সবচেয়ে কম মূল্যে এটার অর্ডার সাইজটা কত হচ্ছে, 600 ইউনিট। সো দ্য ইকোনমি অর্ডার কোয়ান্টিটি 600 ইউনিট। আচ্ছা, এটা আমাদের আগে বলছি। হ্যাঁ, এটা কি লিখে দিতে হবে? এটা লিখলে ভালো হয়, লিখে দিতে হবে। হ্যাঁ, মানে তোমার, অথবা তুমি যদি এটা এত কিছু না লেখো, অন্তত পক্ষে এটা লিখবো, অতএব ইকোনমি ইউ সমান সমান কত, 600 ইউনিট, এভাবে লিখবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। না লিখলে সমস্যা, লিখতে হবে, এত কিছু করতে পারতেছো, এটা লিখতে পারবো না। না মানে এখানে বই তোমাদের কথা আমি বুঝতে পারিনি স্যার। যে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা আপনি যেভাবে লেখছেন না এখন, যে ইওকিউ ইজ ইকুয়াল টু 600 ইউনিট, এটা লিখে দিলেই হইতেছে। হ্যাঁ, এত কিছু যদি তোমার না থাকে, তা তুমি এটা লিখে দিবে, শেষ। জি স্যার। আচ্ছা, এখন এখানে আমাদের কি কি জিনিস আমরা কাল্পনিক ভাবে ধরছি, তাই না? অর্ডার সাইজটা এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ফরম্যাটে দেওয়া থাকতে পারে অঙ্ক, কিন্তু আমি আবার বলছি, বিভিন্ন রকম ফরম্যাটে দেওয়া, কলাম কম বেশি আমাদের হতে পারে। আচ্ছা, আমরা এইরকম একটা অঙ্ক দেখব।
ঠিক এখানে এই যেটা বলা আছে এটা তোমরা দেখো, আর আমরা এরকম সাইজের একটা অঙ্ক করব আমরা। হ্যাঁ, এখানেও অঙ্কটা করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে ওই একইভাবে, টোটাল অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট এখানে সুন্দরভাবে অঙ্কটা করে দেওয়া আছে। এটা দেখো, তোমার বাড়ির কাজ থাকবে। আমরা একটা অঙ্ক দেখবো হচ্ছে এই অঙ্কগুলো যেগুলো করে দেওয়া আছে না, এটা বাসায় দেখো। এটা কত সালে আসছিল? এটা 11 সালে, দেখো, 2011। আর এইরকম অঙ্ক কিন্তু তোমাদের 99% এর উপরে এগুলা মানে দিছে। এই দুই ধরনের অঙ্কের মধ্যে দিবে, মানে দিয়েছে মনে হয় এরকম। আচ্ছা, আমরা অঙ্ক দেখবো হচ্ছে, আচ্ছা সাফা নেই নাকি? আছে স্যার, আছে। ব্যস্ত আছেন না? এখানে বিভিন্ন টাইপের অঙ্ক আসে, এখন ওই ব্যতিক্রম টাইপ অঙ্ক তো এখন পর্যন্ত দেয়নি। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা আমরা দেখবো, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের আসার সম্ভাবনা ওই যে বললাম 99% উপরে। হ্যাঁ, এরকম অঙ্কটা দেখবো আমরা। এটা এসেছিল এনও বিপিএস ডিগ্রি 2016-12 নম্বর আসছিল। এখানে বলা আছে দেখো, এ কোম্পানি ইউজেস 40,000 ইউনিট অফ ম্যাটেরিয়ালস এ ডিউরিং এ ইয়ার। একটি কোম্পানি 40,000 ইউনিট ম্যাটেরিয়াল এ ব্যবহার করে। দ্য কস্ট পার ইউনিট ইস টাকা 20। প্রতিটি ইউনিটের দাম হচ্ছে কত? 20 টাকা। 20 টাকা। অর্ডারিং কস্ট কত টাকা? অর্ডারিং কস্ট হচ্ছে 8,000, মানে একবার অর্ডার করলে 8,000 টাকা ব্যয় হয়। দ্য ক্যারিং কস্ট কত আছে? 20% অফ এভারেজ ইনভেন্টরি কস্ট। এভারেজ ইনভেন্টরি কস্ট যেটা থাকবে তার 20% হচ্ছে কি? ক্যারিং কস্ট। দ্য কোম্পানি অবটেইন পারচেস ডিসকাউন্ট অ্যাট ফলোইং রেটস। কোম্পানি কি করে? পারচেস ডিসকাউন্ট তারা নিম্নের রেটে গ্রহণ করে। লট অফ পারচেস, পারচেসের লট, যদি আমরা 40,000 ইউনিটের একটা লট আমরা যদি ক্রয় করি, কোম্পানি 5% ডিসকাউন্ট পাবে, 5% ছাড় পাবে। যদি 20,000-এর লট আমরা ক্রয় করি তাহলে 4%, 10,000 লট যদি আমরা পারচেস করি তাহলে হচ্ছে 2%, 5,000 থেকে উপরে যদি আমরা লট আমরা ব্যবহার করি, মানে 5,000 থেকে 9,999 যদি আমরা ইউজ করি, 10,000 থেকে তো হচ্ছে 2%, 5,000 থেকে 9,999 পর্যন্ত হচ্ছে কত? 1%। তাহলে এই হচ্ছে ডিসকাউন্ট পাই। বলছে ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আফটার টেকিং ডিসকাউন্ট ইনটু কনসিডারেশন। আমাকে একটু পানি দিবা? আমাকে একটু পানি দাও। হ্যাঁ, তো ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আফটার টেকিং ডিসকাউন্ট। ডিসকাউন্ট গ্রহণ করার পর আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে হবে। তাহলে ডিসকাউন্ট এখানে আমাদের বের করতে হবে। ডিসকাউন্ট গলা শুকিয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ম্যাটেরিয়াল যেটা ইউজ করে কত? 40,000 ইউনিট। তাহলে 40,000 ইউনিটে আমাদের লট এখানে দেওয়া আছে যে আমাদের 40,000 ইউনিট পর্যন্ত যদি ব্যবহার হয় তখন ম্যাটেরিয়াল হচ্ছে কত ছাড় পায়। তাহলে ডিসকাউন্ট আমাদের বের করে নিতে হবে অঙ্কের মধ্যে। আমি এটা শীটটা বের করে নিই। যত শখ দাঁড়ায় তত কাম সারা। আচ্ছা, ডিসকাউন্ট আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। ডিসকাউন্ট আমরা লিখবো ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আফটার ডিসকাউন্ট। এখানে লিখবো আমরা, অঙ্ক নাম্বার হচ্ছে 6। ক্যালকুলেশন অফ
cost per unit after কি ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টের পর এক ইউনিটের দাম কত হবে। আচ্ছা, এটা আমরা ছক দাগে করব। ছক দাগে যদি করি আমাদের, তাহলে এ হবে কয়টা আমাদের এখানে লট সাইজ দেওয়া আছে, লট সাইজ আছে 1 2 3 4টা, 4টা দেওয়া আছে না, 1 2 3 4টা, 4টা দেওয়া আছে। তাহলে 4টা ওই উপরে হেডিং সহ 5টা টানবো। তাহলে ওটা হচ্ছে 1টা 2টা 3টা, তারপর আছে 4টা। আচ্ছা, এখন এখানে আমরা এই একরকম এত বড় না টানলেও হতো। তাহলে প্রথমে হচ্ছে কি, প্রথমটা টানবো হচ্ছে এই যে লট অফ পারচেজ, মানে লট সাইজ, আমাদের লট সাইজ বা অর্ডার সাইজ, তারপর লিখবো ডিসকাউন্ট, ডিসকাউন্টের হার যেটা দেওয়া আছে, না তারপরে লিখবো হচ্ছে ধরো আমাদের পার ইউনিট, পার ইউনিট কস্ট, এটা হচ্ছে লিখবো অর্ডার সাইজ। আচ্ছা, স্যার এই ক্লাসের লিংকটা কি আজকেই দিবেন? এটা না, যে ওই ওরা সব বান্ধবীদের একটা ইয়া করছে, ওরা কালকে থেকে আসবে। স্যার বলছি যে এই ক্লাসটা আমি ওইরকম ভাবে জয়েন করতে পারিনি, তার জন্য বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জন্য তোমার বললাম আমি যে সাপার কোনো সাউন্ড পাচ্ছে না, ব্যস্ত আছে মনে হয়। হ্যাঁ দিব, আজকেই দিব। তাহলে এটা হচ্ছে অর্ডার সাইজ, কস্ট পার ইউনিট, ডিসকাউন্ট, তারপরে এখানে লিখবো হচ্ছে কস্ট পার ইউনিট আফটার ডিসকাউন্ট, কস্ট পার ইউনিট, আজকেই দিব এটা, হ্যাঁ, আফটার ডিসকাউন্ট। এখন অর্ডার সাইজ এখানে কি কি ছিল তারেক, ইয়া বই আছে এটা এখানে 40,000, 20,000, 10,000, 5,000। তাহলে 40,000 কত ছিল, 40,000, 10,000 না, নাকি 40 20, সরি 40 20, তারপরে 10,000, তারপরে 5,000। কস্ট পার ইউনিট আমাদের কত করে ছিল, এক ইউনিটে আমাদের কত 20 টাকা ছিল না, 20 টাকা দাম ছিল। পার ইউনিট 20 টাকা। তার পার ইউনিট হচ্ছে 20 টাকা, 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। ডিসকাউন্ট হবে কত আমাদের, 40,000 প্রথম লটে আমাদের ডিসকাউন্ট হচ্ছে 5%, 5 4 2 1 2 1। তাহলে 20 টাকায় হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট। তাহলে 5 দুগুণে কত, 10, তার মানে 1 টাকা, তাই না, তাই হচ্ছে না কি, 20 টাকা গুণন 5%, 1 টাকা, হ্যাঁ। 1 টাকা স্যার, 1 টাকা। তাহলে 1 টাকা যদি হয়, তাহলে ডিসকাউন্ট বাদ দাও, এই যে মূল টাকা থেকে 20 টাকা থেকে 1 টাকা ডিসকাউন্ট বাদ দিলে কত টাকা থাকে, 19, -19। আবার এখানে আমাদের ঠিক কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে, 4%, 4%। 4%। তাহলে 4% করলে 0.80, তাই না, জি স্যার। তাহলে 0.80, 80 পয়সা করে ডিসকাউন্ট একটাই। তাহলে আমাদের কত থাকবে এখানে, 19 টাকা 2 পয়সা, মানে 20 পয়সা, তাই না, জি স্যার। মানে এই 20 টাকা থেকে এই 80 পয়সা আমরা বাদ দেবো, দিলে এটা পাবো। তারপরে আবার একই রকমই এটা এখানে হচ্ছে কত পার্সেন্ট, 2%। 2%, তাহলে 0.40। তাহলে আমাদের এখানে বাদ দিলে 20 টাকা থেকে 40 পয়সা বাদ দিলে থাকে কত, 19 টাকা 60 পয়সা। আর এখানে হচ্ছে কত, 2 গুণ 1%, 2 গুণ 1% করলে কত হয়, 0.20, তাই না, 1% না, 1%। তাহলে এটা কত হচ্ছে, তাহলে বাদ দিলে 19 টাকা 80 পয়সা। তাহলে ডিসকাউন্ট বাদে এই যে দামটা, এই দামটা আমাদের মূল্যটা নির্ণয় করতে হবে।
এই মূল্য ধরে কস্ট পার ইউনিটে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এই মূল্য ধরে কস্ট পার ইউনিটে আমরা কাজ করব এর আগে যে আমরা করলাম ঠিক ওই রকম। ঠিক এখন আমাদের যে আগের মতো ঘর আমরা করবো আর কি। এখানে অনেকগুলো ঘর, এটা করে দেওয়া থাকলে তোমাদের একটু বেশি ভালো হতো, কিন্তু এটা দাঁড়াতে গেলে তো অনেক অনেক লেখালেখির বিষয়। তাহলে এখন আমাদের এখানে করতে বলছি কি, ওই আপনার স্যার শীটের মধ্যে দেখা দেন স্যার, এটা ওখানে দেখালে চলবে। হ্যাঁ শীটের মধ্যে দেখা দিয়ে দেন, ওই যে ম্যাথের মধ্যে করা আছে না, শীটের মধ্যে সলিউশন করা আছে না। আচ্ছা এটা দাঁড়াও, একটু দাঁড়াও, তাহলে আমি ইয়েটা করি, একটা ইমেজ তুলতেছি, দাঁড়াও একটু খালি 2টা মিনিট। আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা এটা? জি স্যার। আমরা যে অর্ডার, প্রতি অর্ডার সাইজে আমাদের ডিসকাউন্টটা বাদ দেওয়ার পর যেটা আমরা পালাম সেটা তো আমরা নির্ণয় করলাম ডিসকাউন্ট বাদ দেওয়ার পর। এখন আমাদের এই টেবিলটা আমাদের অঙ্কন করতে হবে, এই যে টেবিল, এবং অবশ্যই অবশ্যই আমাদের যেভাবে হোক এই টেবিলটা আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এখানে ওই যে আগের যে অঙ্কে দেখলাম অ্যানুয়াল ইউজেস আমরা লিখবো। অ্যানুয়াল ইউজেস আমাদের কত আছে? 40,000 ইউনিট আমরা বছরে ব্যবহার করবো, তাই না? এখানে এই যে কোম্পানি ব্যবহার করবে 40,000 ইউনিট, তাহলে 40,000 ইউনিট বছরে ব্যবহার করবে, 40,000 ইউনিট সবগুলাতে আমরা লিখবো। আর এখানে আমাদের অর্ডার নাম্বার আগে দিছি, আমরা এই অর্ডার নাম্বারটা আগে দেব না, ঠিক আছে? আমরা অর্ডার সাইজটা আগে দেব, তাহলে আমাদের একই আসবে, মানে এটা দ্বারা যে কোনো দ্বারা ভাগ করতে হবে, মানে যদি যেটা আগে লিখবো সেটা দ্বারা ভাগ করতে হবে একে। আমরা 40,000কে 1 দ্বারা ভাগ করে 40,000, 40,000কে 2 দ্বারা ভাগ করলে 20,000, 40,000কে 4 দ্বারা ভাগ করলে 10,000, এরকম আমরা অর্ডার সাইজটা আগে লিখবো, তাহলে অর্ডার নাম্বার পাবো। আর অর্ডার নাম্বার যদি তুমি লেখো তাহলে অর্ডার সাইজ পাবে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অর্ডার সাইজটা আগে লিখবো যে 40,000, তারপর অর্ধেক 20,000, তারপরে লিখবো তার অর্ধেক 10,000 বা 15,000, মানে 40,000কে যেটা দ্বারা ভাগ করলে ভাগফল এই যে হবে না, মানে ভগ্নাংশ সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে, এমন পরিমাণ এখানে নিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নেওয়ার পর আমরা অর্ডার নাম্বার এবং এটা নির্ণয় করব, সবগুলার অর্ডার নাম্বার নির্ণয় করব। এগুলা কাল্পনিকভাবে ধরা হয়েছে, যেটা ধরি না কেন কাল্পনিকভাবে ধরছি, এটা কাল্পনিকভাবে ধরে ওটা দ্বারা ভাগ করে ভাগফল বের করবো, এর চেয়ে সহজ আর কোনো নেই, নিয়ম নেই। আর এটা সবচেয়ে জন্য আমরা কাল্পনিকভাবে ধরবো কি, এমন একটা সংখ্যা ধরবো যাতে ভগ্নাংশ যেন না বাড়ায়। আচ্ছা, তারপরে আমাদের এভারেজ ইনভেন্টরি এখানে ভিন্ন হয়, তাহলে তো সমস্যা নাই, এটা হইলে হয়ে যেত স্যার। ভগ্নাংশ যারা হয়ে দিয়েছে, ভগ্নাংশ মানে অর্ডার নাম্বার যে এখানে 1 2 4 5 আসছে না, যদি আমার এখানে যদি আমি অন্য লিখে দিলে তো সমস্যা নেই, মানে অন্য সংখ্যা যদি লিখে শুধু ভগ্নাংশ ছাড়া এটা লিখলে হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। সাপোজ এটা মনে করো এই অঙ্কটাই পরীক্ষা আসছে, মনে করো তাহলে তুমি তো জানো না যে কি লিখবে, এখানে হয়তো সলিউশন করে দিয়ে আসে দেখে হয়তো আমরা বলতেছি, তাই না? এরকম বিষয়। এখন যদি এই অঙ্কটা পরীক্ষা আসে 20 আসছে, এখানে 40 দিয়ে প্রথমটা 40ই ধরবো, 40,040, তারপরে আছে 20, আমরা এখানে যদি 22 ধরি মিলবে কি? 30 ধরলে মিলবে কি? মিলবে না। তাহলে আমাদের অর্ডার সংখ্যা হচ্ছে 1, তারপরে তার অর্ধেক করব, মানে 2 যেন হয়, যা ধরবো তার অর্ধেক, আবার যা ধরবো তার অর্ধেক, বা এর কমে যদি কোনো কিছু 40কে ভাগ করলে যদি আমাদের হয়, মানে যে সংখ্যাটা পাবো সেটা আমরা লিখবো আর কি। মানে মোট কথা ভগ্নাংশের যেন না হয়। আচ্ছা, আর আরেকটা সহজ বুদ্ধি হলো, প্রথমে 40কে 1 তো লিখতে হবে, প্রথমে 40 1, 40কে 40, 2 দ্বারা কি 40 ভাগ যাচ্ছে? যদি যায় 20,000, 20,000, 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 কিন্তু নেইনি, 4 নিচ্ছি, 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা 40, 5 দ্বারা ভাগ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 5 8 40, তারপরে কি 6 দ্বারা ভাগ যাচ্ছে? না, ভাগ যাচ্ছে না, বেজর হবে। 7 দ্বারা ভাগ যাচ্ছে? না, ভাগ যাচ্ছে না, বেজর হচ্ছে। তাহলে 8 দ্বারা ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, 5 8 40, তাহলে 9 দ্বারা ভাগ যাচ্ছে? না, 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে কি হবে? 10 দ্বারা ভাগ যাচ্ছে? হ্যাঁ 10 দ্বারা ভাগ যাচ্ছে, 4 10 40। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা,
তাহলে অর্থাৎ এখানে আমরা যদি এই সংখ্যাটা যদি আগে লিখি নাম্বার অফ অর্ডার যদি আমরা আগে লিখি, তাহলে এমন একটা অর্ডার লিখবো যে অর্ডার ভাগ করলে আমাদের কোনো ভগ্নাবশেষ আসবে না, পয়েন্ট আসবে না, পয়েন্ট দশমিক আসবে না। আচ্ছা, তারপরে আমরা এভারেজ ইনভেন্টরি নির্ণয় করি। এভারেজ ইনভেন্টরি কি? এই যে যেটা অর্ডার সাইজ আমরা বের করলাম, এই অর্ডার সাইজকে 2 দ্বারা ভাগ, তাই না? ওটা যে স্যার আমরা যে নাম্বার অর্ডার নাম্বার যে ভাগ করবো এটা কত পর্যন্ত হবে স্যার? মানে এটা তো 10 পর্যন্ত থেকে শেষ করে দিছে না, ওই পর্যন্ত কি লিমিট নাকি এটা আরো করতে হবে? এটা কি এটা বুঝিনি তারেক, আরেকবার বলো তো। স্যার এই যে অর্ডার নাম্বার যে ভাগ করছে না স্যার, যে 1 2 4 5 8 10, হ্যাঁ, এই অর্ডার নাম্বার দ্বারা ভাগ করছে, অর্ডার নাম্বার, এই অর্ডার নাম্বার দ্বারা আমাদের ভাগ করছে। হ্যাঁ, মানে এই অর্ডারকে এই যে এবার 2 দ্বারা ভাগ করছে সবগুলো অর্ডার। এই যে অর্ডার আমরা পেলাম, হ্যাঁ বলো। এখানে স্যার 4000 দিয়ে শেষ হয়ে গেছে না স্যার? ওই যে অর্ডার সাইজ 4000 পরে তার ভাগ যায় না, এই জন্য কি এই পর্যন্ত শেষ? 4000 পর ভাগ যাবে না কেন? ভাগ যাবে তো স্যার, সেই জন্য বলতেছি ভাগ তো যাবে, তাহলে কি এটা কত পর্যন্ত কি আমার শেষ হবে স্যার সেটা বলতেছি। এটা মোটামুটি এই যে 10 পর্যন্ত ফিগার নিছে না, কয়টা ঘর এখানে আসছে? 1 2 3 4 5 6, মোটামুটি 10 পর্যন্ত আমরা লাস্ট টার্ন ওভার টানবো, মানে শেষ করবো। এটা 10 পর্যন্ত আমরা শেষ করবো, টার্মিনাল টানবো এটা। মানে আমাদের সিরিয়াল নাম্বার 10 পর্যন্ত যাব, 10 পর্যন্ত যে কটার সঙ্গে ভাগ যাবে। এটাই স্যার, এটা জানতে চাইছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? এভারেজ নির্ণয় করব। এভারেজ নির্ণয় করলে আমরা কি হবে? এই যে আমাদের যেটা আছে সেটাকে আমরা কি করব? 20 দ্বারা, সরি 2 দ্বারা ভাগ করলে আমরা এভারেজ পাবো। এই 20,000 কে 2 দ্বারা ভাগ করলে এভারেজ পাবো, 10,000 কে 2 দ্বারা ভাগ করলে এই যে এভারেজ পাবো, তাই না? সম্পূর্ণ এভারেজে করব। কস্ট পার ইউনিট, আমাদের এখানে কত আছে? ওই যে নির্ণয় করলাম ডিসকাউন্টেড, যেটা আমরা নির্ণয় করলাম কস্ট পার ইউনিট, এই যে আমাদের ডিসকাউন্ট বাদে কত হয়েছে? 19 টাকা 20 পয়সা, 19 টাকা 60 পয়সা এবং হচ্ছে 19 টাকা 80 পয়সা। এটা আমরা কস্ট পার ইউনিটে এখানে আমরা যে ইউনিট আছে সেটা আমরা লিখছি যে 40,000 ইউনিট, আমাদের এভারেজে ইনভেন্টরি 20,000 ইউনিট। তাহলে 20,000 ইউনিটে আমাদের কত টাকা রেট ব্যবহার হয়, এটা হচ্ছে আমাদের এখানে এই অঙ্কে কিন্তু একটা ঝামেলার বিষয়। এখানে বলে দেওয়া আছে কস্ট পার ইউনিট আমরা বের করছি কি? 40,000 ইউনিট অ্যাবভ, 40,000 থেকে উপরে, 40,000 অ্যাবভ, মানে এটা হচ্ছে অ্যাবভ, সব অ্যাবভ, মানে 40,000 থেকে উপরে কত রেট ধরবো? 19 টাকা, তাই না? তাহলে এখানে আমাদের অর্ডার সাইজে 40,000 ইউনিট ব্যবহার হয়েছে, তাহলে 40,000 ইউনিটে কত টাকা রেট ধরবো? 19 টাকা স্যার। 19 টাকা রেট ধরবো। এখানে একটু কলামগুলো একটু এলোমেলো হয়ে গেছে, মানে একটা হচ্ছে এই এভারেজ কস্টটা আর একটু দূরে করা লাগতো, এটা আগে করে ফেলাইছে ওরা। আমি যেরকম ভাবে সিরিয়ালি করছি না, ওইরকম ভাবে সিরিয়ালি করা লাগতো, তাহলে এটা সুন্দর হতো আর কি। তো তারপরে আবার এই হচ্ছে 20,000 ইউনিট ব্যবহার হয়েছে। 20,000 ইউনিট কত রেট ব্যবহার হবে? 20,000-এ এই যে 20,000-এ কত রেট ব্যবহার হবে? 19 টাকা 20 পয়সা। 19 টাকা 20 পয়সা। এই 19 টাকা 20 পয়সা সেটা ব্যবহার হয়েছে, 19 টাকা 20 পয়সা। তারপর ঠিক 10,000 ইউনিটে কত ব্যবহার হবে? 10,000 ইউনিট থেকে অ্যাবভ 19 টাকা 60 পয়সা, তাহলে 19 টাকা 60 পয়সা এখানে লিখছে, 19 টাকা 60 পয়সা। তারপরে হচ্ছে 8,000 ইউনিট। 8,000 ইউনিট কার মধ্যে পড়বে? ওই যে 5,000 থেকে অ্যাবভ, 10-এর নিচে, তাহলে কত টাকা ব্যবহার হবে? 9 টাকা 80 পয়সা। 19 টাকা 80 পয়সা। সরি 19 টাকা 80 পয়সা, 19 টাকা 80 পয়সা। তারপরে আমাদের আছে কত? তারপরে আবার আছে 5,000। 5,000 থেকে কত হবে? 19 টাকা 80 পয়সা। তারপরে 5,000 কম হলে কত হবে? 5,000 কম হলে কোনো ডিসকাউন্ট হবে না, জিরো। 5,000 কম কত করে? 4,000 না? 4,000 হলে কোনো ডিসকাউন্ট হবে না, সেটা তো আমাদের ওকে বলে দিয়ে আছে যে কোনো ডিসকাউন্ট নাই, আমাদের ডিসকাউন্টের হার এইরকম। 5,000 থেকে উপরে নিলে আমাদের ডিসকাউন্ট আছে 1%, কিন্তু 5,000 নিচে হলে কোনো ডিসকাউন্ট নাই। তাহলে কোনো ডিসকাউন্ট নাই, এখানে 20 টাকা করে দাম ধরতে হবে। এখন আমাদের এভারেজ ইনভেন্টরি কস্ট নির্ণয় করবে। এভারেজ ইনভেন্টরি কস্ট যেটা এর আগে, যেটা আমি আমার অঙ্কে এখানে যেটা দেখাইলাম তোমাদের, তারেক খেয়াল করে, এখানে তোমাদের একটু সাজে লেখা হয়েছিল, এভাবে তখন করবে, এরকম ভাবে করবে। টোটাল কস্ট নির্ণয় করেছি আর ক্যারিং কস্ট নির্ণয় করছি। টোটাল কস্টে নির্ণয় করার সময় আমাদের এই পার অর্ডার কস্টের সাথে এটা আমরা
গুণ করে লিখেছি, আর এভারেজ ইনভেন্টরির সাথে এভারেজ ইনভেন্টরি কস্ট নির্ণয় করে ক্যারিং কস্ট এখানে নির্ণয় করছি, তাই না? এরকম ভাবে সাজিয়ে লিখবো, মানে দুটা কস্ট, একটা কস্ট আর একটা কস্ট, এই দুটা কস্ট নির্ণয় করবো। তাহলে দুটা কস্ট নির্ণয় করলে আমাদের অঙ্কটা একটু সাজানো গোছানো হয়ে থাকে, এখানে এলোমেলো ভাবে করা আছে আর কি, আগে এভারেজ ইনভেন্টরি করছে। তো আমরা এখানে দেখো, এখানে তাহলে আমরা এভারেজ ইনভেন্টরি কস্ট কত, এভারেজ ইনভেন্টরি হচ্ছে 20,000 ইউনিট। প্রথমে আমাদের এখানে বলা আছে এই 20,000 ইউনিটকে আমরা কি করব, এই যে পার ইউনিট কস্ট কত হচ্ছে আমাদের 9 টাকা, ডিসকাউন্টেড করার পর যেটা আছে সেটা এখানে লিখবো, এটাকে আমরা এটা দ্বারা গুণ করে এখানে লিখবো, ঠিক একই ভাবে সবগুলো গুণ করে এখানে লিখবো, বলে দিয়ে আছে। তাহলে এটা হচ্ছে এভারেজ ইনভেন্টরি কস্ট। এন্ড ক্যারিং কস্ট কি বলা আছে, ক্যারিং কস্ট অঙ্কে বলাই আছে যে এই যে ক্যারিং কস্ট অঙ্কে বলাই আছে 20%। ক্যারিং কস্ট এখানে বলাই আছে বাবা যে the carrying cost 20% on average inventory, কার উপর, অফ এভারেজ ইনভেন্টরি উপর। তাহলে আমাদের এভারেজ ইনভেন্টরি নির্ণয় করলাম, এভারেজ ইনভেন্টরি, এই যে এভারেজ ইনভেন্টরি নির্ণয় করলাম, এভারেজ ইনভেন্টরির উপর ক্যারিং কস্ট কত পার্সেন্ট, ক্যারিং কস্ট 20%। তাহলে 20% করার পর এই ক্যারিং কস্টটা আমরা নির্ণয় করব। হ্যাঁ, তাহলে ক্যারিং কস্ট 20% আমরা নির্ণয় করব এখানে, সবগুলো 20%। আচ্ছা, ক্যারিং কস্ট গেল, ক্যারিং কস্ট এত বের হলো আমাদের। এখন কি করব, অর্ডারিং কস্ট। তারে আমি কিন্তু এর আগে কিন্তু কি করছিলাম দেখো, প্রথমে অর্ডারিং কস্ট নির্ণয় করছিলাম, তাই না? তোমরা একটু আমার এই ফর্মুলাটা অনুসরণ করো, তাহলে তোমার মানে মোট কথা আমরা ব্যয় হচ্ছে দুইটা বের করবো, এটা টোটাল অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো বের করতে হবে। হ্যাঁ, শীটে এই দুটা তুমি সবসময় মাথায় রাখবে, তাহলে দুটা ব্যয় বের করতে হবে এখানে, মানে আমরা তো হ্যাঁ 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 অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট শীটের এইভাবে একটু করেও তোমরা খুব ভালো লাগবে আর কি। আর এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো তারপরে আমাদের কি কস্ট করছে, অর্ডারিং কস্ট। তাহলে অর্ডারিং কস্ট আমাদের কত হবে, নাম্বার অফ অর্ডার বা টাকা, এক অর্ডারে কত, 8,000 টাকা করে ব্যয় হয়। তাহলে আমাদের নাম্বার অফ অর্ডার কত, এত, তাহলে এত গুণন 8,000, এক অর্ডারে 8,000, তাহলে 1 গুণ 8,000 কত, 8,000, 2 গুণ 8,000 16,000, 4 গুণ 8,000 কত, 32,000, এভাবে গুণ হয়েছে সবগুলা। আমি কি করছিলাম, এই অর্ডারিং কস্টটা আগে নির্ণয় করছিলাম, তাই না? তারপরে ক্যারিং কস্টটা পরে নির্ণয় করছিলাম, যাতে আমাদের বুঝতে সহজ। দুটা কস্ট আছে, একটা হচ্ছে অর্ডার কস্ট, একটা হচ্ছে ক্যারিং কস্ট। এই অর্ডার কস্ট আমরা কি করব, অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট যোগ করব, দুটা যোগ করব, করলে হবে কি আমাদের টোটাল কস্ট যেটা হয়, বা এখানে লেখা আছে রিলিভেন্ট কস্ট, আমরা লিখবো টোটাল কস্ট, টোটাল যে কস্ট হয় সেই কস্ট আমরা এখানে লিখবো সবগুলা, এই দুটা যোগ করলে। তাহলে কস্ট অফ পারচেজ ইউজেস, কস্ট অফ অ্যানুয়াল ইউজেস, তাহলে কস্ট অফ অ্যানুয়াল ইউজেস এখানে আমাদের কত আছে, ওই যে ম্যাটেরিয়ালসের যে ইউজেস, সেটা ম্যাটেরিয়াল ইউজেস আমাদের কত করছিলাম, অ্যানুয়াল ইউজেস 40,000 ইউনিট। তাহলে 40,000 ইউনিটের 1 ইউনিটের দাম কত, আমাদের 1 ইউনিটের দাম দ্বারা গুণ করতে হবে। তাহলে 40,000 গুণন, হ্যাঁ, কস্ট পার ইউনিট হলো 20 টাকা স্যার, কস্ট পার ইউনিট 20 টাকা না, 20 টাকা না, তো ডিসকাউন্ট বাদ দেবা না, কত, 19 টাকা, ডিসকাউন্ট বাদ দিলে 19 টাকা, ওই 19 টাকা দ্বারা গুণ করতে হবে এখানে, ওখানে তো ডিসকাউন্টটা ধরা যাবে না, উক্ত দাম নেবে না, বোঝেনি? এই মূল্য দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে পারচেজ মূল্য। তাহলে এই মূল্য এবং এই মূল্য সবগুলো কি করব, আমরা সবগুলো যোগ করব, যোগ করলে আমাদের এখানে যে কস্টটা বাড়াবে, এখানে যে টোটাল কস্টটা বাড়াবে আমাদের কাছে, টোটাল কস্ট, এই টোটাল কস্ট কোনটাতে সবচেয়ে কম, কত ইউনিট আমাদের সবচেয়ে কম, 8,22,000, সবচেয়ে কম হচ্ছে 8,22,000, 8,22,000 কত হাজার ইউনিটে, আমাদের 20,000 ইউনিটে আমাদের অর্ডার সাইজ 20,000 ইউনিটে আমাদের এটা কস্ট। তাহলে এটা অর্ডার সাইজ কত, এটা আমাদের হচ্ছে, হ্যাঁ, তাহলে ইউ কি হচ্ছে আমাদের কত হবে, অর্ডার সাইজ 2 নম্বরে আমাদের 20,000 ইউনিট।
তাহলে 20,000 ইউনিটে আমাদের সবচেয়ে কম খরচে আমরা অর্ডার করতে পারবো। অর্থাৎ আমরা যদি প্রতি লটে 20,000 ইউনিট যদি অর্ডার করি তাহলে আমাদের খরচ সবচেয়ে কম হবে। এটা হচ্ছে অঙ্ক আর কি। তো আমরা এই অঙ্কটা তোমাদের একটু হয়তো অনেক ভাবে দেওয়া আছে, বুঝছো? এই অঙ্কটা তোমরা ওইভাবে নেবে না, এলোমেলো ভাবে দেওয়া আছে। এলোমেলো ভাবে দেওয়া আছে, চাপ নেবে না, চাপ বাদে তোমরা এইভাবে করবে, ওই যে যেটা স্যার ঘর বানানো থাকলে হবে স্যার, এটা তো সহজ আছে। এইভাবে করবে আর যোগ কি। করা আর গুণ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে করবে, তাহলে তোমার চাপ মুক্ত থাকবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা আমরা একটু দেখব। তোমাদের বাসায় যদি কোনো দেখতে কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই সেটা ইন্ডিকেট করবে, লাল কাল দিয়ে দাগ দিয়ে রাখবে, তারপরে আবার বলবে, আমরা সেটা সলিউশন করব। আর আগামীকাল, আজকে এটা শেষ করতে চাইলাম, এটা হলো না, আগামীকাল শেষ করে দেবে এই অধ্যায় দিয়ে আমরা নতুন অধ্যায়ে যাব। সামনের সপ্তাহ থেকে নতুন অধ্যায় ধরবো ইনশাল্লাহ। আর তোমরা অনেক টেনশনের মধ্যে আছো যে আমার কিছু একটু হয়েছে, এর মধ্যে পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ 2বার বই শেষ হবেই। আমরা এই অধ্যায় এই অঙ্ক আবার পাবো, আবার করবো আমরা। কেন স্যার, পরীক্ষা কবে হবে? পরীক্ষা তো এখন তো অক্টোবরের শেষের দিকে হইতে পারে। অক্টোবরের শেষে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আগস্ট চলতেছে, সেপ্টেম্বর, অক্টোবর, এখনো মেলা সময় আছে না, সমস্যা নেই। এর মধ্যে এই অঙ্কগুলো তোমরা একটু রেগুলার লেগে থাকো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি স্যার। এরপরেও আমরা ওই থিওরি বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? পাশাপাশি এটা অ্যাকাউন্টিং শেষ করি তারপরে। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। কালকে জি দেখা স্যার, হবে আবার, আসসালামু আলাইকুম। কালকে আবার 8টার দিকে দেখা হবে। সব ভালো থেকো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।